আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তৃতীয় পত্র রিলেটেড। চতুর্থ শিল্প বিপ্লব কাকে বলে, চতুর্থ শিল্প বিপ্লবের উপাদান কি, তাই না? তো এই প্রশ্নটি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি, চতুর্থ শিল্প বিপ্লব বলতে কি বুঝি, তাই না? চতুর্থ শিল্প বিপ্লব প্রকৃতপক্ষে তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিজিটাল বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লব শব্দগুচ্ছ দিয়ে মূলত মানুষের হস্তক্ষেপ ছাড়াই বেশিরভাগ সমস্যা নিরূপণ, সমস্যা বিশ্লেষণ ইত্যাদির ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধানের একটি প্রক্রিয়া। তো এইভাবে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের বিশেষ করে সংজ্ঞা উপস্থাপন করতে পারি। অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব মূলত ডিজিটাল বিপ্লবকেই বলা হয়। চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি নির্ভর, এর মাধ্যমে একটি ডিজিটাল বিপ্লব, তাই না? আচ্ছা, এর উৎপত্তি সম্পর্কে, সূচনা সম্পর্কে যদি কিছু তথ্য লক্ষ্য করি, এই যে চতুর্থ শিল্প বিপ্লব এর ইংরেজি টার্ম হচ্ছে ইন্ডাস্ট্রি 4.0। সর্বপ্রথম এটি প্রবর্তন করেন এই যে জার্মান সরকার কর্তৃক একদল বিজ্ঞানী। এটি এই ইন্ডাস্ট্রি 4.0 এর সম্পর্কে ধারণা দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব 2015 সালে ফরেন অ্যাফেয়ার্স এ প্রকাশিত এই একটি নিবন্ধের মাধ্যমে ইন্ডাস্ট্রি 4.0 পদকের বৃহৎ পরিসরে এটি উপস্থাপন করেন। সেজন্য এই চতুর্থ শিল্প বিপ্লবের জনক বলা হয় এই ক্লাউস শোয়াবকে, যিনি জার্মানির একজন অর্থনীতিবিদ। চতুর্থ শিল্প বিপ্লব যুগটি সাধারণত রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, ইন্টারনেট অফ থিংস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি এবং কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডেটা সেন্টার এবং ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস, ম্যাটেরিয়াল সায়েন্স সহ আরও পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি, 3D প্রিন্টিং, ঠিক আছে? তো এইগুলি এই চতুর্থ প্রজন্মের বিশেষ করে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। স্বয়ংক্রিয় যানবাহনের মাধ্যমেও অনেক সময় যুগান্তকারী ব্যবহারের ক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বর্তমানে আমরা দেখে থাকি যে ড্রোন আবিষ্কার হয়েছে, যেগুলো এই চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত, তাই না? আচ্ছা, এখন চতুর্থ শিল্প বিপ্লবের উপাদানগুলো আরও যদি বিস্তারিত আলোচনা করি, এখানে লক্ষ্য করি এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? তারপরে হচ্ছে কি যে ইন্টারনেট অফ থিংস, অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি, যেটি বলে ওই যে আমরা গুগল ম্যাপের মাধ্যমে অবস্থান শনাক্ত করা যায়, তাই না? জিপিএর মাধ্যমে। এরপরে আছে এই উন্নত বিভিন্ন মানব মেশিন এর ইন্টারফেস, বিশেষ করে রিকগনিশন, কগনিটিভ কম্পিউটিং, ভার্চুয়াল রিয়েলিটি, ক্লাউড কম্পিউটিং, তারপরে গ্রামীণকরণ ও জালিয়াতি শনাক্তকরণ এবং স্মার্ট সেন্সর সহ আরও বিভিন্ন মোবাইল ডিভাইস বর্তমানে ব্যবহার হচ্ছে, তাই না? এসব আরও রয়েছে এই বিভিন্ন অ্যানালিটিক্স, বিগ অ্যানালিটিক্সের উন্নত প্রক্রিয়া, তাই না? গ্রাহক প্রোফাইলিং, অনলাইনের মাধ্যমে প্রোফাইলিং তৈরি করি, অগমেন্টেড রিয়ালিটি, ওয়্যারলেস টেকনোলজি, চাহিদা সাপেক্ষে কম্পিউটার সিস্টেমের রিসোর্স প্রাপ্যতা, যেটি ওই ক্লাউড কম্পিউটিংয়ের মতো অনেকটা, সাইবার ফিজিক্যাল সিস্টেম, সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, তাই না? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, গভর্নেন্স। সুতরাং চতুর্থ শিল্প মূলত তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বিপ্লব। তো এগুলি আমরা এই উপাদান হিসেবে উপস্থাপন করতে পারি। নানামুখী ফলে সম্ভাবনার সৃষ্টি হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের ফলে, যেমন এই অটোমেশনের প্রভাবে বর্তমানে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস পেয়েছে এবং রোবটের মাধ্যমে বিভিন্ন, রোবোটিক্সের কথা তো বলাই হয়নি, তাই না? রোবট অন্যতম একটি গুরুত্বপূর্ণ এই চতুর্থ শিল্প প্রজন্মের একটি চতুর্থ শিল্প বিপ্লবের একটি অন্যতম উপাদান। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? এখন পরের প্রশ্নটি হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব প্রকৃতপক্ষে বুদ্ধি বৃত্তির বিপ্লব যুক্তিসহ তোমার মতামত উপস্থাপন করো। অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে বুদ্ধি বৃত্তির বিপ্লব, এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা বিপ্লব, এটি বলতে চাচ্ছে, যুক্তিসহ উপস্থাপন করতে হবে। তো এইভাবে উপস্থাপন করতে পারি। চতুর্থ শিল্প বিপ্লব প্রকৃতপক্ষে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর তথ্য প্রযুক্তি নির্ভর বিপ্লব, তাই না? আচ্ছা, কিছুক্ষণ আগে কিন্তু এগুলো আলোচনা করেছি, তাই এইগুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না। উপাদানগুলোও কিছুক্ষণ আগে বলেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংসের প্ল্যাটফর্ম বিভিন্ন রকম, ওইগুলোই আমরা এখানে উপস্থাপন করলাম কিছুক্ষণ আগে যে উপাদানগুলি উপস্থাপন করেছি, ঠিক আছে? এই উপাদানগুলি আলোচনা করলেই হবে। এরপরে আসি চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নের প্রতিবন্ধকতা সমূহ কী কী হতে পারে। এই প্রশ্নটা আবার আলাদা। কিছুক্ষণ আগে যে দুইটা প্রশ্ন আলোচনা করলাম, দুইটা প্রশ্নের উত্তর কাছাকাছি, সেজন্য আমি স্কিপ করে গেলাম। প্রথমটা আলোচনা করেছি বিস্তারিত, পরেরটি স্কিপ করেছি।
চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নের প্রতিবন্ধকতা সমূহ কি কি হতে পারে বলে আপনি মনে করেন, তাই না? এগুলি আলোচনা করব। তো লক্ষ্য করি, চতুর্থ শিল্প বিপ্লব প্রকৃতপক্ষে সংজ্ঞাটা আমি বলতে চাচ্ছি না। এর মাধ্যমে আমরা বর্তমানে নানামুখী সমস্যা সৃষ্টি হবে বলে দেশের সামগ্রিক চিত্রে যে সমস্ত বিষয়গুলি সৃষ্টি হতে পারে সেগুলি হচ্ছে অটোমেশনের প্রভাবে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস হতে পারে, তাই না? উৎপাদন শিল্পে নিয়ন্ত্রণ বৃদ্ধি, স্বাস্থ্য এবং চিকিৎসা খাতের বড় পরিবর্তন হতে পারে। পেশাগত বিভিন্ন পেশার চাহিদা বৃদ্ধি পেতে পারে, কিছু পেশার চাহিদা বৃদ্ধি পাবে আর কিছু পেশার চাহিদা হ্রাস পাবে, তাই না? সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক প্রভাব পড়বে এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে। এখন আরও যে সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সেগুলি আমরা এখন দেখব। অর্থনৈতিক প্রতিবন্ধকতা সমূহ, আচ্ছা এইগুলো কিন্তু এই ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যা আমি বিশেষ করে সংক্ষেপে লিখতেছি। উপযুক্ত ব্যবসায়িক মডেলের সাথে খাপ খাওয়ানোর একটা সমস্যা হতে পারে, তাই না? এরপরে অস্পষ্ট অর্থনৈতিক অতিরিক্ত বিনিয়োগ করার প্রয়োজন হতে পারে, তাই না? অর্থনীতিতে বিভিন্ন অতিরিক্ত বিনিয়োগ করার প্রয়োজন হতে পারে। বিনিয়োগের স্বল্পতা সৃষ্টি, এটা একটি প্রতিবন্ধকতা। এটা সামাজিক কিছু প্রতিবন্ধকতা সমূহ রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক উদ্বেগ, নিরাপত্তার ঘাটতি হতে পারে। যদি সব তথ্য সবাই জানতে পারে তাহলে নিরাপত্তার একটা ঘাটতি থাকবে, তাই না? নজরদারি এবং অবিশ্বাসের সৃষ্টি হতে পারে। কোনটা আসল কোনটা নকল, এখন তো এআই দিয়ে অনেক সময় ছবি বোঝাই যায় না কোনটা আসল ছবি, তাই না? এই প্রতিবন্ধকগুলো সৃষ্টি হতে পারে। অংশীদারদের পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার অনীহা, তারপর কর্পোরেট আইটি ডিপার্টমেন্টের অপ্রয়োজনীয় হয়ে পড়ার আশঙ্কা। এছাড়াও সামাজিক বৈষম্য এবং অস্থিরতা সৃষ্টি হতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। স্বয়ংক্রিয় এবং আইটি নিয়ন্ত্রিত প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ শ্রমিকের চাকরি হারানোর একটা ভয় থাকতে পারে। তো এগুলি কিন্তু এই অর্থনৈতিক প্রতিবন্ধকতা এবং সামাজিক প্রতিবন্ধকতা সমূহ, তাই না? এখন দেখব রাজনৈতিক প্রতিবন্ধকতা সমূহ। রাজনৈতিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে ব্যবস্থাপনা মানদণ্ড এবং সার্টিফিকেশনের ফর্মের অভাব হতে পারে, তাই না? এরপরে জনসাধারণের বিশেষত বিরোধী দলীয়দের কার্যকলাপের নিয়ন্ত্রণে রাখার একটা সম্ভাব্যতা তৈরি হতে পারে। অস্পষ্ট আইনি ব্যবস্থা এবং ডেটা সুরক্ষার ক্ষেত্রে ঘাটতি দেখা দিতে পারে। এবার আসি সাংগঠনিক কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সেটা হচ্ছে আইটি সুরক্ষিত সমস্যা, যেগুলো পূর্বে বন্ধ থাকার বিভিন্ন বিষয়গুলো চালু হওয়ার ফলে সহজাতের প্রয়োজনে ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। এরপরে আরও রয়েছে এই জটিল মেশিন টু মেশিন M2M যোগাযোগ স্থাপন এবং স্বল্প স্থিতিশীল যে সমস্ত বিলম্ব কাল রক্ষার ক্ষেত্রে বিভিন্ন নির্ভরশীলতা ছিল, সেই নির্ভরশীলতা হ্রাস পেতে পারে, এটা একটা সমস্যা হতে পারে। এছাড়া উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তা, এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের তথ্য প্রযুক্তি বাধা এড়িয়ে চলা এই ক্ষেত্রে একটি বিভ্রাটও সৃষ্টি হতে পারে, তাই না? শিল্প কৌশলের ক্ষেত্রে প্রয়োগিক জ্ঞান না রাখার কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত অটোমেশনের বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে, তাই না? চতুর্থ শিল্প বিপ্লবের দ্রুত রূপান্তরের জন্য প্রয়োজনীয় সামগ্রিকীকৃত দক্ষতার অভাব থাকতে পারে, তাই না? দক্ষতার অভাব থাকতে পারে সেই ক্ষেত্রে, যেমন শীর্ষ পরিচালকগণের দক্ষতার অভাব, কর্মীদের দক্ষতার অভাব। এইটা কিন্তু একটা ফ্যাক্টর, ঠিক আছে? দক্ষ কর্মীর অভাব, দক্ষ জনবলের অভাব, দক্ষ বিশেষ করে এই পরিচালকের অভাব, দক্ষ প্রশাসকের অভাব, তাই না? দক্ষ না হলে তো আর এই স্মার্ট বাংলাদেশ বা এই চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে এইগুলি সাধারণত বাধা হিসেবে সমস্যা হতে পারে। তো এইগুলি আমরা নিজেদের মধ্যে করেও লিখতে পারি, সেটা আমি একটু আলোচনা করলাম। তো এইখানে SDGs সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় আসে, যে SDGs এর বা টেকসই উন্নয়নের যে সমস্ত লক্ষ্যমাত্রা রয়েছে সেগুলো কি কি আলোচনা করুন। এই প্রশ্নটি যদি আসে 10 মার্কসের জন্য অনেক সময় আসে। তো এখানে প্রথমে সংজ্ঞাটা একটু লিখে নিব আগের মতো, তাই না? এরপরে আরও লিখতে পারি এখানে এই 193টি দেশ একত্রিত হয়ে একমত হয়ে এই 17টি লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জাতিসংঘ কর্তৃক নির্ধারণ করা হয়েছে, যাকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বলা হয়। এবং 17টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করণের ক্ষেত্রে যে সমস্ত লক্ষ্যমাত্রা সমূহ রয়েছে সেগুলি আমি একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে যে আমি এখানে একটি ছন্দ রচনা করেছি মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য। যেমন ধারাবাহিকভাবে মনে রাখার জন্য আমরা এইটা যদি মুখস্থ রাখতে পারি তাহলে খুব সহজ হবে সব কিছু মনে রাখার। যেমন দাক্ষুসু মালি সুনক উদ্ভাবনের বইটি পজসা ভূষাটে,
এখানে আবারও বলছি, দাক্ষুসু মালি শুনক উদ্ভাবনের বইটে পজসা ভূষাটে। অনেকের মনে হতে পারে এত কঠিন কীভাবে মনে রাখবে, তবে কষ্ট করে একটু মনে রাখতে পারলে 17টি পয়েন্ট বা 17টি লক্ষ্যমাত্রা এই ধারাবাহিকভাবে মনে থাকবে। যেমন দাক্ষুসু মালি, এখানে 5টা আছে। দাতে হচ্ছে দারিদ্র্য বিমোচন, খুতে হচ্ছে ক্ষুধা মুক্তি বা ক্ষুধা নিবারণ, তাই না? সুতে হচ্ছে সুস্বাস্থ্য, মাতে হচ্ছে মানসম্মত শিক্ষা, লিতে হচ্ছে লিঙ্গ বৈষম্য, সুনক, এখানে 3টা হবে। সুতে হচ্ছে সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, নতে হচ্ছে এই নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি, কতে হচ্ছে কর্মসংস্থান ও অর্থনীতি, তাই না? এই যে এই দাক্ষুসু মালি সুনক, এখানে কিন্তু 8টা চলে এসেছে 17টার মধ্যে। বা উদ্ভাবনের, এই উদ্ভাবনেরটা উদ্ভাবনেরই আছে, উদ্ভাবন ও অবকাঠামোগত উন্নয়ন বোঝাচ্ছে আর কি। তারপর বইটে, বইতে একটা, টেতে একটা। বইতে হচ্ছে বৈষম্য হ্রাস, টেতে হচ্ছে টেকসই নগর ও সম্প্রদায় বা টেকসই নগর ও জনবসতি বলা যায়। প জ সা, এই 3টা আছে। পথে হচ্ছে পরিমিত ভোগ বা সম্পদের শান্তিপূর্ণ ব্যবহার, দায়িত্বপূর্ণ ব্যবহার, সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার। যতে হচ্ছে জলবায়ু বিষয়ে পদক্ষেপ, সাথে হচ্ছে সাগর মহাসাগরের টেকসই ব্যবস্থাপনা বা টেকসই ব্যবহার বলতে পারি। ভূ সা টে, এখানে 3টা আছে। ভূতে হচ্ছে ভূমির টেকসই ব্যবহার, সাথে হচ্ছে এই শান্তি ন্যায় বিচার এর কার্যকর প্রতিষ্ঠান, আর টেতে হচ্ছে টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব, মানে অংশীদার হতে হবে টেকসই উন্নয়নের ক্ষেত্রে। তো এই পয়েন্টগুলি না যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এই টোটাল প্রশ্নের উত্তরটা মনে থাকবে। এখন এগুলোর ব্যাখ্যা আমরা লিখতে পারি নিজেদের মতো করে বলতে কি ব্যাখ্যা সহজ, ব্যাখ্যা সহজ। যেমন 17টি লক্ষ্যমাত্রা যদি বিস্তারিত আলোচনা করি, প্রথমে আসে দারিদ্র্য বিমোচন। তো এখানে লিখতে পারি সর্বত্র সব ধরনের দারিদ্র্যর অবসান হবে, তাই না? ক্ষুধা থেকে মুক্তি বা ক্ষুধা অর্থাৎ ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা, উন্নয়নশীল পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার ঘটাতে হবে। টেকসই কৃষির মাধ্যমেই তো খাদ্য ক্ষুধা থেকে মুক্তি পাবে, তাই না? সুস্বাস্থ্য মানে সকল বয়সী মানুষ সকলের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ করতে হবে। এবং আমি ব্যাখ্যা দিচ্ছি এগুলার। বিশেষ করে মানসম্মত শিক্ষা, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করা। অর্থাৎ এখানে 3টা বিষয়, একটা হচ্ছে সকলকে শিক্ষায় অন্তর্ভুক্ত করতে হবে, আরেকটা হচ্ছে সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে, আরেকটা হচ্ছে জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ, মানে সারা জীবনেই কিছু না কিছু শিখবে, এই বিষয়গুলি। এবং লিঙ্গ সমতা মানে জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী এবং মেয়েদের ক্ষমতায়ন করতে হবে। এখানে বলেছে সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ সকলের জন্য পানি ও পয় নিষ্কাশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি, সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই এবং আধুনিক জ্বালানি সহজলভ্য করে তুলতে হবে। কর্মসংস্থান ও অর্থনীতি, অর্থাৎ উৎপাদনশীল কর্মসংস্থান এবং বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে আর কি, এই কথা বলেছে। উদ্ভাবন ও অবকাঠামো, অর্থাৎ এখানে ওই যে অবকাঠামো নির্ণয়, অন্তর্ভুক্তিমূলক এবং বিভিন্ন শিল্পায়ন উদ্ভাবনের সৃষ্টি করতে হবে, তাই না? বৈষম্য হ্রাস, অর্থাৎ এবং আন্তর্দেশীয় অসমতা কমিয়ে আনতে হবে। একটা দেশের সাথে আর একটা দেশের বৈষম্য যাতে না হয় সেটি খেয়াল রাখতে হবে। টেকসই নগর ও সম্প্রদায়, তাই না? অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তুলতে হবে। সম্পদের শান্তিপূর্ণ ব্যবহার বা পরিমিত ভোগ যাকে বলে, ঠিক আছে? পরিমিত ভোগ এবং টেকসই উৎপাদন নিশ্চিত করতে হবে। জলবায়ু বিষয়ে পদক্ষেপ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই কথা বলেছে। টেকসই মহাসাগর সাগর এর ক্ষেত্রে, অর্থাৎ টেকসই সাগরের জন্য সামুদ্রিক সম্পদের সংরক্ষণ সহ টেকসই ব্যবহার যাতে নিশ্চিত হয় সেদিকে খেয়াল করতে হবে। এবং আরও রয়েছে, লক্ষ্য করি, ভূমির টেকসই ব্যবহার, সাধারণত জলজ বস্তুতন্ত্রের পুনরুদ্ধার এবং সুরক্ষা প্রদান, টেকসই ব্যবহার এবং টেকসই বন ব্যবস্থাপনা, মরুকরণ প্রক্রিয়ার মোকাবেলা। এবং এই যে মরুকরণ মানে কি, অনেক সময় বন জঙ্গল সব কেটে মরুকরণ করে ফেলে, এগুলো যাতে না হয়, ভূমির ক্ষয়রোধ যাতে না হয়, জীববৈচিত্র্য যাতে হ্রাস প্রতিরোধ করা যায়, এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এছাড়াও 16 নম্বর বলছে শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, টেকসই উন্নয়ন, শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রচলনের ক্ষেত্রে ন্যায় বিচার প্রাপ্তি সুগম থাকতে হবে এবং সর্বস্তরে জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তিমূলক একটি প্রতিষ্ঠান বিনির্মাণ করতে হবে।
এবং সবার শেষে বলি টেকসই উন্নয়নের অংশীদারিত্ব, অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব উজ্জীবিত এবং বাস্তবায়নের উপায়সমূহ শক্তিশালী করতে হবে। তো এগুলি হচ্ছে এই ব্যাখ্যা, তাই না? এখানে আরেকটা প্রশ্ন আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে এসডিজির লক্ষ্যমাত্রা সমূহ অর্জনের ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। মানে এসডিজিতে শিক্ষার ক্ষেত্রে এসডিজির গুরুত্ব কতটুকু। তো এখানে আমরা এইভাবে আলোচনা করতে পারি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের টেকসই উন্নয়ন যে লক্ষ্যমাত্রা ছিল জাতিসংঘ কর্তৃক গৃহীত এই সদস্য রাষ্ট্রগুলির মাধ্যমে, সেখানে 17টি লক্ষ্যমাত্রা ছিল। 2030 সালের মধ্যে এই 17টি লক্ষ্যমাত্রা অর্জন করতে যাচ্ছে পৃথিবী বা বিশ্ব, তাই না? এবং এরই লক্ষ্যে এই এসডিজি এর লক্ষ্যমাত্রা সমূহ বাস্তবায়ন করার ক্ষেত্রে বাংলাদেশও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই জন্য শিক্ষার সাথে এই কিছুক্ষণ আগে যে আমরা এই 17টি আলোচনা করেছি, ওর মধ্যে প্রথম 9টা অথবা 10টা এই শিক্ষার সাথে রিলেটেড, ওইগুলো আমরা আলোচনা করতে পারি। যেমন দারিদ্রতা নিরসনে শিক্ষার ভূমিকা, দারিদ্র্য নিরসন ছিল, তাই না? তারপর ক্ষুধা নিবারণে বা ক্ষুধা নিরসনে শিক্ষার ভূমিকা, মানে শিক্ষা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে অনেকগুলি এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলস ও লক্ষ্য অর্জিত হয়। তার মধ্যে কোনগুলি রিলেটেড সেগুলি বলতেছি। 3 নম্বরে সুস্বাস্থ্য সচেতনতা শিক্ষার ভূমিকা। আচ্ছা, এগুলো কিন্তু ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে? আমি ব্যাখ্যা দিচ্ছি না, সংক্ষেপে বলে যাচ্ছি। মানসম্মত শিক্ষা ব্যবস্থা, লিঙ্গ বৈষম্য, নারী পুরুষের মধ্যে বৈষম্য নিরসন করা শিক্ষার ভূমিকা, তাই না? সুপেয় পানি এবং নিরাপদ পানি ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, নগর উন্নয়ন অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা, এবং উদ্ভাবন ও উন্নত অবকাঠামোগত ও জনবসতির ক্ষেত্রে শিক্ষার ভূমিকা। তো এই প্রথম 9টা যদি আমরা ব্যাখ্যা সহ, এগুলো কিন্তু ব্যাখ্যা দিতে হবে প্রত্যেকটার, ব্যাখ্যা সহ লিখি সুন্দর করে, তাহলে শিক্ষার মাধ্যমে এই শিক্ষার গুরুত্ব, অর্থাৎ এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব, এইভাবে লিখলে আমরা ইনশাল্লাহ মার্কস পাবো। তো পয়েন্ট, এগুলোর ব্যাখ্যাগুলি আমরা নিজেদের মতো করে লিখতে পারবো। তো এবার পরের প্রশ্নটি হচ্ছে এসডিজিতে শিক্ষার লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ সমূহ কি কি হতে পারে বলে আপনি মনে করেন, তাই না? আচ্ছা, কিছুক্ষণ আগে যেমন আমরা এই যে আগের প্রশ্নটা যখন আলোচনা করেছিলাম, সেখানে বলেছিল যে চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে, আর এখানে বলেছে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে বলে আপনি মনে করেন, তাই না? তো এখানে প্রথমে এসডিজি কাকে বলে এটুকু একটু লিখে নেব। কিছুক্ষণ আগে যেভাবে আলোচনা করেছি অবশ্যই ভূমিকাতে সুন্দর করে কিছু লিখব, তারপরে লিখবো এসডিজি শিক্ষা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে যা নিম্নরূপ, তাই না? প্রথমে ভূমিকায় কিন্তু একটু লিখতে হবে, বেশ 1/2 পৃষ্ঠা মতো সুন্দর করে লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের ভূমিকাতে কিছু না কিছু লিখতেই হবে যাতে প্রশ্নের উত্তরটা সুন্দর হয়। যেমন এইখানে কারিকুলাম উন্নত করতে হবে এসডিজি বাস্তবায়নের জন্য, প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত করতে হবে, শতভাগ শিক্ষার্থী ভর্তির হার নিশ্চিত করতে হবে, শ্রেণীকক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, ঝরে পড়া শিক্ষার্থী রোধ করতে হবে, বাল্যবিবাহ বন্ধ করতে হবে, তার কোয়ালিটি লার্নিং নিশ্চিত করতে হবে, তাই না? এছাড়াও শিক্ষকের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, পাঠ্য বই আনন্দময় করে তুলতে হবে, অ্যাসেসমেন্ট প্রসেস উন্নত করতে হবে, শিক্ষার সঙ্গে কমিউনিটি ইনভলভমেন্ট বাড়াতে হবে, অনলাইন এবং অফলাইন শিক্ষার প্রসার ঘটাতে হবে, অফলাইন শিক্ষার পাশাপাশি অনলাইন শিক্ষার সুযোগ থাকবে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে না পারলে এসডিজি শিক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা অর্জনের এসডিজি অর্জনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে, তাই না? এছাড়াও আমি এই যে তৃতীয় পত্রে এই বিশেষ করে ওই বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যাসমূহ সমাধানের জন্য যে পয়েন্টগুলো আলোচনা করেছিলাম, তার মধ্যে একটা সেন্টেন্স তৈরি করেছিলাম, তার মধ্যে প্রায় 10টা পয়েন্ট ছিল, সেখান থেকেও কিছু আনতে পারি। সেটা হচ্ছে আজ বাজেটে অগণিত রাগ প্রকাশিত হলো, সেখান থেকেও কিছু পয়েন্ট আমরা এখানে যুক্ত করতে পারি। ইতিপূর্বে আমরা ক্লাসগুলি যারা দেখেছেন তারা হয়তো ওইগুলি পাবেন। যাই হোক, এইগুলোরও যদি আমরা ব্যাখ্যা সুন্দর করে লিখতে পারি তাতেও আমরা ইনশাআল্লাহ 10 মার্কস। তো প্রিয় সুদীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।